গাইস দেখতে পাচ্ছেন সালমান শাহর কবরস্থান আগুন লাগিয়ে পুড়ে দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কবর থেকে একটি লাশ তুলে পুড়িয়ে ফেলা হয়েছে। এই নিয়ে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সালমান শাহর কবরে আগুন লাগিয়ে দেওয়ায় তার ভক্তরা ক্ষিপ্ত হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে শুরু হয়ে যাচ্ছে গণধোলাই। দেখতে পাচ্ছেন সিনেমা স্টাইলে চিত্রনায়ক সালমান শাহকে হত্যায় সেই ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দর্শক দেখতে পাচ্ছেন সালমান শাহর রুমের ফুটেজ, সালমানকে যেইভাবে শেষ করেছিল 5 জন মিলে। এদিকে এবার সালমান শাহকে শেষ করার ভিডিও ফুটেজ প্রকাশ হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সিনেমার স্টাইলে 5 জন মিলে সালমানকে শেষ করেছিল, অনেকেই এবার একসাথে ধরা পড়েছে। বাংলাদেশের বর্তমান টক অফ দ্য ইস্যু, যা ঘিরে শুরু থেকেই তৈরি হয়েছিল রহস্যের জট। তবে এবার সে রহস্যের জট ধীরে ধীরে খুলতে শুরু করেছে। একে একে সামনে আসছে চাঞ্চল্যকর তথ্য, বেরিয়ে এসেছে মাস্টার মাইন্ড। আমি মৌসুমী, এই ষড়যন্ত্রকে অবশ্যই মেনে নেবেন না। এই কষ্টটা মেনে নিতে পারছি না বলেই প্রতিবাদ জানাচ্ছি। সামিরাকে নিয়ে কি বলতে চান? সামিরা তো নাম্বার 1 আসামি, ওকে তো সবার আগে অ্যারেস্ট করতে হবে। যেহেতু ডন অ্যারেস্ট হয়েছে, এখন সামিরাকে যেন দ্রুত অ্যারেস্ট করা হয়, দ্রুত। সালমান শাহ নাকি সামিরাকে বিয়ের জন্য পাগল ছিল। সামিরা বিয়ের জন্য রাজি না হওয়ায় নায়ক নাকি অপমৃত্যু করবেন বলেও ইমোশনাল ব্ল্যাকমেল করেছিল, কিন্তু এসবের শতভাগই ছিল মিথ্যা দাবি। এতদিন পর জানা যাচ্ছে সালমান শাহ কখনোই সামিরার জন্য পাগল ছিল না। সালমান শাহকে মারা হয়েছে, শাবনুর যে ফ্যানটা দিছিল স্টেবল ফ্যান, ওই ফ্যানের 90 দশকের চিত্রনায়ক সালমান শাহর কবরস্থান থেকে বেরিয়ে আসলো এক নতুন চাঞ্চল্যকর ঘটনা। কে বা কারা সালমান শাহর কবরস্থানে আগুন লেগে দিয়েছে, নাকি এটা দুর্ঘটনাবশত আগুন লেগে গেছে? এইবার এই বিষয় নিয়ে আমরা আলোচনা এবং পর্যালোচনা করে এমন কিছু গুরুত্বপূর্ণ গোপন তথ্য আমরা খুঁজে পেয়েছি, তা জানলে আপনি ইতিমধ্যে অবাক হয়ে যাবেন। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওতে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না। সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে আজকে আমরা একদম লাইভ প্রুফ দেখব জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর কবরস্থানে কে আগুন লেগে দিয়েছে, এটা পরিকল্পিতভাবে নাকি এটা দুর্ঘটনাবশত। সেই ভিডিও ফুটেজটি আমরা একটু পরেই দেখে আসতেছি। তার আগে আমরা সালমান শাহকে নিয়ে ছোট্ট একটি ভিডিও দেখে আসব, তারপরেই চলে যাব মূল ভিডিওতে। বন্ধুরা, ধৈর্য ধরে একটি লাইক দিয়ে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে কিছু ঘটনার সময় পেরিয়ে গেলেও মানুষের মন থেকে মুছে যায় না। সালমান শাহের অকাল মৃত্যু তেমনি একটি ঘটনা। বছরের পর বছর কেটে গেছে, কিন্তু তার মৃত্যুকে ঘিরে থাকা প্রশ্নগুলোর পুরোপুরি উত্তর মেলেনি। কিভাবে মারা গেলেন এই জনপ্রিয় নায়ক, তার মৃত্যুর পেছনে আসলে কি ছিল, আর সেই ঘটনার সঙ্গে কারা জড়িত, এসব প্রশ্ন আজও আলোচনায় ফিরে আসে। এবার সেই পুরনো রহস্যই নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন সালমান শাহের স্ত্রী সামিরা হক। সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে সামিরা হক যে বক্তব্য দিয়েছেন এবং যেসব ভিডিও ফুটেজ এবং তথ্য সামনে এনেছেন বলে দাবি করা হচ্ছে, সেগুলো ঘিরে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। তার বক্তব্যে উঠে এসেছে সালমান শাহের মৃত্যু, ডন নামে পরিচিত একজনের ভূমিকা এবং তার নিজের সঙ্গে সালমানের পরিবারের সম্পর্ক নিয়ে নানা কথা। ফলে দীর্ঘদিনের এই রহস্য যেন আবারও নতুন প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। সামিরার বক্তব্যের সবচেয়ে আলোচিত অংশ হলো দুটি সিসিটিভি ফুটেজ নিয়ে তার দাবি। তার উপস্থাপিত ফুটেজ সম্পর্কে তিনি এমন কিছু তথ্য দিয়েছেন যা সত্য হলে ঘটনাটিকে সম্পূর্ণ ভিন্নভাবে দেখতে হবে। একটি ফুটেজে সালমান শাহকে অচেতন অবস্থায় বস্তাবন্দি করার মতো দৃশ্য রয়েছে বলে তিনি দাবি করেন। অন্য একটি দৃশ্যে বাসা থেকে বের করে নিয়ে যাওয়ার চিত্র রয়েছে বলেও জানান তিনি। তবে এসব দাবির সত্যতা এবং ফুটেজগুলোর প্রামাণিকতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া জরুরি। সামিরার বক্তব্য অনুযায়ী সালমান শাহকে ক্লোরোফর্ম ব্যবহার করে অচেতন করা হয়েছিল। এরপর তাকে বাইরে নিয়ে যাওয়ার পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেছেন। তার দাবি ওই সময় ডন এবং তার সহযোগিতার ভূমিকা ছিল। এমনকি অচেতন অবস্থায় সালমানকে বাসা থেকে বের করে নিয়ে যাওয়ার দৃশ্য ফুটেজে দেখা যায় বলে তিনি জানিয়েছেন। এই বক্তব্য প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবে নতুন করে প্রশ্ন উঠেছে, সামিরা নিজে সেই সময় কোথায় ছিলেন, কিভাবে তিনি এসব ঘটনার সঙ্গে যুক্ত হলেন, আর এত বছর পর এসে কেন তিনি এমন বক্তব্য প্রকাশ্যে আনছেন। সামিরার নিজের বক্তব্যেই পাওয়া যায় এই গল্পের আরেকটি গুরুত্বপূর্ণ
গুরুত্বপূর্ণ অংশ। তিনি জানান, সালমান শাহ অর্থাৎ ইমনকে বিয়ে করার আগে তার পরিবারের পক্ষ থেকে ডনের সঙ্গে তার বিয়ের কথা ভাবা হয়েছিল, কিন্তু সামিরা তখন ইমনকে ভালোবাসতেন। শেষ পর্যন্ত তিনি সালমান শাহকে বিয়ে করেন। তার দাবি, এই সম্পর্ক মেনে নিতে না পারার জায়গা থেকে পরবর্তীতে নানা জটিলতা তৈরি হয়। সামিরার বক্তব্যে উঠে এসেছে সালমান শাহের মা নীলা চৌধুরীর সঙ্গে তার সম্পর্কের বিষয়টি। তিনি জানান, বিয়ের আগে নীলা চৌধুরী তাকে অত্যন্ত ভালোবাসতেন এবং ভালোভাবে গ্রহণ করেছিলেন, তাকে উৎসাহ দিয়েছেন, নিজের বাসায় নিয়ে গেছেন এবং আদর আপ্যায়ন করেছেন। কিন্তু বিয়ের পর পরিস্থিতি বদলে যায় বলে দাবি করেন সামিরা। তার ভাষ্য অনুযায়ী তার পরিবারের পক্ষ থেকে বিয়েটি পুরোপুরি মেনে নেওয়া হয়নি। এমন পরিস্থিতি তৈরি হওয়ার পর নীলা চৌধুরীর আচরণেও পরিবর্তন আসে। সামিরা আরও দাবি করেন, নীলা চৌধুরী ছিলেন অত্যন্ত প্রভাবশালী ও কর্তৃত্ব পরায়ণ স্বভাবের। তিনি মনে করতেন ছেলে ইমনের জীবনে তার গুরুত্ব অন্য সবার চেয়ে বেশি। অন্যদিকে সালমান শাহ নিজেও ছিলেন অত্যন্ত আবেগপ্রবণ একজন মানুষ। সামিরার বর্ণনায় ইমনের আবেগের মাত্রা ছিল সাধারণ মানুষের চেয়ে আলাদা। মুহূর্তের মধ্যে রেগে যাওয়া এবং আবার খুব দ্রুত স্বাভাবিক হয়ে যাওয়ার মতো বৈশিষ্ট্য তার মধ্যে ছিল বলে জানান তিনি। এই পারিবারিক টানাপোড়েন, মানসিক চাপ এবং নানা বিরোধের মধ্যে সামিরা একসময় ডনের সহযোগিতার দিকে ঝুঁকে পড়েছিলেন বলেও তার বক্তব্যে উঠে আসে। কিন্তু এখানে গল্পটি আরও জটিল হয়ে যায়, কারণ যে ডনের সঙ্গে তার বিয়ের আলোচনা একসময় হয়েছিল, পরবর্তীতে সেই ডনই সালমান শাহের মৃত্যুর ঘটনায় জড়িত, এমন অভিযোগ এখন সবার সামনে আসছে। সামিরার বক্তব্য অনুযায়ী ইমনকে তার জীবন থেকে সরিয়ে দেওয়ার জন্য ডন এবং তার পরিবারের পক্ষ থেকে ষড়যন্ত্র করা হয়েছিল। তিনি দাবি করেন, সালমানকে সরিয়ে দেওয়ার পেছনে ডনের ক্ষোভ কাজ করেছিল। বিয়ের কারণে ডন তার জীবন থেকে দূরে সরে যাওয়ায় তার মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয় এবং সেখান থেকে সালমান শাহকে পথের বাধা হিসেবে দেখার বিষয়টি সামনে আসে। তবে এত বছর পর এই বক্তব্য কেন? এই প্রশ্নটি এখন সবচেয়ে বেশি আলোচিত। সামিরা কি সত্যি দীর্ঘদিন ধরে চাপা পড়ে থাকা কোনো সত্য সামনে আনছেন, নাকি নিজের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করছেন, তা এখনো স্পষ্ট নয়। তার বক্তব্যের প্রতিটি দাবি তদন্ত ও প্রমাণের মাধ্যমে যাচাই করা প্রয়োজন। সালমান শাহ ও সামিরার বিয়েকে ঘিরে বিভিন্ন সময় নানা কথা শোনা গেছে। কেউ কেউ দাবি করেছেন তারা নাকি পরিবারের অমতে পালিয়ে বিয়ে করেছিলেন, কিন্তু সামিরা সেই ধারণা নাকচ করেছেন। তার বক্তব্য অনুযায়ী ইমন নিজেই তার বাবা মা এবং নীলা চৌধুরীকে সঙ্গে নিয়ে তার দাদার বাড়িতে গিয়েছিলেন এবং সেখান থেকেই তাকে নিয়ে আসা হয়। সে সময় ক্রিকেট ব্যক্তিত্ব সৈয়দ আশরাফুল হকও বিষয়টি জানতেন বলে সামিরা দাবি করেছেন। সামিরার আরও বক্তব্য, ইমন তাকে ছাড়া থাকতে পারবেন না বলে আবেগের বশে নানা কথা বলতেন, এমনকি তিনি তাকে না পেলে ছাদ থেকে লাফ দেওয়ার কথাও বলেছিলেন বলে জানান সামিরা। তার দাবি, সালমান শাহ তারকা হওয়ার কারণে নয়, বরং ইমন নামের মানুষটিকে ভালোবেসেই তিনি তাকে বিয়ে করেছিলেন। তার কাছে বিয়েটি ছিল ভালোবাসার সিদ্ধান্ত, কোনো তারকার স্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা নয়। কিন্তু বিয়ের পর ডনের সঙ্গে সম্পর্কের পরিবর্তন এবং সালমানের সঙ্গে তার দূরত্ব তৈরি হওয়ার ঘটনাগুলোই পরবর্তী পরিস্থিতিকে আরও জটিল করে তোলে বলে সামিরার বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়। তিনি মনে করেন এই ক্ষোভ থেকে সালমানকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা তৈরি হয়েছিল। এদিকে ডনের গ্রেপ্তারের বিষয়টি সামনে আসায় ঘটনাটি আরও আলোচনায় এসেছে। যদি তদন্তে সামিরার দেওয়া অভিযোগগুলো কোনো অংশ সত্য প্রমাণিত হয়, তাহলে তার নিজের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে পারে। কারণ তিনি যদি সত্যি কোনোভাবে ঘটনাটির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থেকে থাকেন, তাহলে তার বিরুদ্ধেও আইনি পদক্ষেপের বিষয়টি সামনে আসতে পারে। তবে এই মুহূর্তে কোনো ব্যক্তিকে অপরাধী হিসেবে চূড়ান্তভাবে চিহ্নিত করার আগে তদন্ত ও আদালতের সিদ্ধান্তের অপেক্ষা করাই গুরুত্বপূর্ণ। সালমান শাহ ছিলেন বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র। খুব অল্প সময়ের ক্যারিয়ারেই তিনি দর্শকদের হৃদয়ে এমন জায়গা তৈরি করেছিলেন যা আজও অটুট। তার অভিনয়, ব্যক্তিত্ব এবং পর্দায় উপস্থিতি তাকে অন্য অনেক তারকার থেকে আলাদা করে দিয়েছিল। তাই তার অকাল মৃত্যু শুধু একটি পরিবারের জন্য নয়, পুরো চলচ্চিত্র অঙ্গনের জন্যই ছিল বড় আঘাত। তার মৃত্যুর পর থেকে দীর্ঘ সময় ধরে নানা প্রশ্ন ঘুরে বেরিয়েছে। আত্মহত্যা, হত্যাকাণ্ড কিংবা অন্য কোনো কারণ। বিভিন্ন সময়ে নানা ব্যাখ্যা সামনে এসেছে, কিংবা কোনো ব্যাখ্যাই যেন সবার প্রশ্নের স্থায়ী উত্তর হয়ে উঠতে পারেনি। আর সেই কারণেই সামিরা হকের নতুন বক্তব্য আবারও পুরনো ক্ষতকে সামনে নিয়ে এসেছে। দীর্ঘ 28 বছর ধরে নীলা চৌধুরী তার সন্তানের মৃত্যুর প্রকৃত কারণ এবং বিচার পাওয়ার জন্য লড়াই করে আসছেন। একজন মা হিসেবে তার কাছে এই অপেক্ষা কতটা কঠিন সেটি সহজেই অনুমান করা যায়। এখন সামিরার বক্তব্য এবং উপস্থাপিত বলে দাবি করা ফুটেজগুলো যদি তদন্তের আওতায় আসে, তাহলে হয়তো পুরনো মামলাটি নতুন করে গুরুত্বপূর্ণ মোড় নিতে পারে।
তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোনো বক্তব্য বা ভিডিও সামনে আসলেই সেটিকে চূড়ান্ত সত্য হিসেবে ধরে নেওয়া যাবে না। ফুটেজের উৎস, সময়, সম্পাদন হয়েছে কিনা, সেখানে দেওয়া ব্যক্তিদের পরিচয় এবং ঘটনার সঙ্গে তাদের সম্পর্ক সবকিছুই যাচাই করা প্রয়োজন। একইভাবে সামিরা হকের প্রতিটি দাবি স্বাধীনভাবে তদন্ত করা দরকার। সালমান শাহের মৃত্যু নিয়ে রহস্যের পর্দা শেষ পর্যন্ত উঠবে কিনা সেটাই এখন দেখার বিষয়। সামিরা হকের বক্তব্য কি সত্যি দীর্ঘদিনের অমীমাংসিত প্রশ্নের উত্তর দেবে, নাকি এর মধ্যে থেকে আরও নতুন প্রশ্ন তৈরি হবে, তার সময় বলবে। তবে এত বছর পরও আবারও যখন সে পুরনো ঘটনা নতুন করে আলোচনায় এসেছে, তখন একটি বিষয় পরিষ্কার, সালমান শাহের মৃত্যু রহস্য এখনও মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। আর যদি নতুন করে শুরু হওয়া এই তদন্তে সত্যি এমন কোনো তথ্য সামনে আসে যা এতদিন অজানা ছিল, তাহলে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত রহস্যগুলোর একটি হয়তো নতুন অধ্যায়ে প্রবেশ করবে। শেষ পর্যন্ত সত্য যেটাই হোক, সেটি যেন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকাশ পায় এবং সালমান শাহের পরিবার দীর্ঘ প্রতীক্ষার পর প্রকৃত সত্য ও ন্যায় বিচারের উত্তর পায়। এটাই এখন সবচেয়ে বড় প্রত্যাশা। ৩০ বছর পার হয়ে গেলেও সালমান শাহর মৃত্যু ঘিরে নাটকীয়তা কিছুতে যেন কাটছে না। এবার সালমান শাহ দেহাবশেষ কবর থেকে উত্তোলনে নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে সালমান শাহ নিহতের ঘটনায় স্ত্রী সামিরা এবং তার পরকীয়া প্রেমিক খল অভিনেতা ডনের জড়িত থাকার খবর পাওয়া গিয়েছিল, কিন্তু ৮ মাস পেরিয়ে গেলেও গ্রেপ্তার করা যায়নি ডন এবং সামিরাকে। প্রশ্ন হচ্ছে, কেন ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনে নির্দেশ দিল আদালত? এতদিন পর কবর থেকে মরদেহ তুলে কি কোনো তথ্য প্রমাণ পাওয়া সম্ভব? এছাড়াও বর্তমান ডন এবং সামিরা কোথায় লুকিয়ে আছে সে সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে থাকুন। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সকালে সালমান শাহ নিউ ইস্কাটন রোডের বাসায় নিহত হন। অভিনেতার মৃত্যুর রহস্য উদ্ঘাটনের লক্ষ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দেহাবশেষ উত্তোলন, শ্রোতাহাল প্রতিবেদন তৈরি এবং ময়না তদন্ত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ সংবাদ সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত গত ২৪ মে এ আদেশ দেন। মামলা তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত আসে বলে জানা গেছে। এর আগে গত ২০ মে মামলা তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক জিয়াউল মোর্শেদ এ আবেদন করেন। ১০ জুন তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক জিয়াউল মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহ দেহাবশেষ কবর থেকে উত্তোলনপূর্বক শ্রোতাহাল প্রতিবেদন তৈরি ও ময়না তদন্ত সম্পন্ন করার অনুমতির আবেদন করি। আদালত আবেদন মঞ্জুর করেন। কিছু কার্যক্রম আছে তা শেষ করে আমরা মরদেহ কবর থেকে উত্তোলন করে শ্রোতাহাল প্রতিবেদন তৈরি ও ময়না তদন্ত সম্পন্ন করব। মামলার নথি অনুযায়ী ১৯৯৬ সালে সালমান শাহকে তার বাসায় অসুস্থ অবস্থায় পাওয়া গেলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ওই সময় রমনা থানায় একটি মামলা দায়ের করা হয় এবং সিলেটের শাহজালাল রহমতুল্লাহি আলাই মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হয়। গেল বছরের ২১ অক্টোবরে রমনা থানায় সালমান শাহর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলা করেন তার মামা আলমগীর কুমকুম। এর আগের দিন ২০ অক্টোবর দুপুরে প্রয়াত এই নায়ককে কি স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছিলেন নাকি তাকে শেষ করা হয়েছিল তা জানতে মামলা পুনরায় তদন্তের নির্দেশ দেন আদালত। সে তদন্তের জের ধরেই এবার সালমান শাহকে কবর থেকে উত্তোলনের নির্দেশ দিল আদালত। এদিকে প্রধান দুই সন্দেহভাজন ডন এবং সামিরার খোঁজ মিলছে না। সালমানের পরিবার বরাবরই দাবি করে এসেছে সালমান শাহকে পরিকল্পিতভাবে শেষ করা হয়েছে। সালমানের মৃত্যুর পর বরাবরই সালমানের পরিবারের অভিযোগের তীর ছিল তার স্ত্রী সামিরার দিকে, আর সামিরা বরাবরই এটি অস্বীকার করেছেন। তবে যখন থেকে নতুন করে তদন্তের নির্দেশ দেওয়া হয় তখন থেকে সামিরার খোঁজ মিলছে না। সামিরা যে ফোন নম্বর ব্যবহার করতেন তা বন্ধ পাওয়া যাচ্ছে। সরাসরি এবং হোয়াটসঅ্যাপ কোথাও তার সঙ্গে কথা বলা সম্ভব হচ্ছে না। অপরদিকে মামলায় অভিযুক্ত ডন হককে টানা কয়েকদিন ফোন কল ও খুদে বার্তা দেওয়ার পরও তিনি কোনো সাড়া দেননি। তিনিও আত্মগোপনে রয়েছেন। উল্লেখ্য, ৯০ দশকের শুরুতে ঢালিউডে অভিষেক ঘটে সালমান শাহর। মাত্র ৪ বছরের চলচ্চিত্র জীবনে ২৭টি ছবিতে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন তিনি। দর্শক ও সমালোচকদের কাছে তিনি ছিলেন একজন উজ্জ্বল নক্ষত্র। মৃত্যুর ২৯ বছর পরও তার নাম চিরস্মরণীয় থেকে গেছে। সম্প্রতি আদালতের নির্দেশ ও মামলার পুনরুজ্জীবনের খবর প্রকাশিত হওয়ার পর তার ভক্তদের মধ্যে এক ধরনের উত্তেজনা ও আশার অনুভূতি দেখা দিয়েছে। সালমান শাহর সমর্থকরা দীর্ঘদিন ধরে এ ঘটনা নেপথ্য রহস্যের সত্য উদ্ঘাটনের অপেক্ষায়। সুপ্রিয় দর্শক, আপনি কি চান অতি দ্রুত যেন ডন এবং সামিরাকে গ্রেফতার করা হোক? চিত্রনায়ক সালমান শাহ
বাংলা চলচ্চিত্রের এক অমর নাম, যাকে ঘিরে আজও কোটি মানুষের হৃদয়ে হাহাকার। আজও যার অকাল প্রস্থান ঘিরে রয়েছে শত শত অমীমাংসিত প্রশ্ন। দীর্ঘ 3 দশক পার হয়ে গেলেও সালমান শাহের মৃত্যুর রহস্য কিন্তু এতটুকুও ধামাচাপা পড়েনি। উল্টো সময় যত গড়াচ্ছে, এই রহস্যের জট খুলতে গিয়ে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর ও বিস্ফোরক তথ্য। ঠিক এমন এক উত্তাল ও উত্তপ্ত মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে এলো একটি রহস্যময় বার্তা। আর বার্তাটি দিয়েছেন আর কেউ নন, স্বয়ং জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। হঠাৎ করেই তার এই পোস্ট ঘিরে এখন বিনোদন পাড়া থেকে শুরু করে সাধারণ মানুষের মনে তৈরি হয়েছে তীব্র তোলপাড়। স্বাগতম বাংলা ভাইরাল 24 এর বিশেষ প্রতিবেদনে। আজ আমরা কথা বলবো সালমান শাহের মৃত্যুর সাম্প্রতিক নতুন মোড়, ডনের বিতর্কিত তথ্য, সালমানের মা নীলা চৌধুরীর বিস্ফোরক বক্তব্য এবং অবশ্যই শাবনূরের সেই রহস্যময় বার্তার পেছনের আসল ঘটনা নিয়ে। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, চিত্রনায়ক সালমান শাহের মৃত্যু নিয়ে নতুন করে যে আলোচনার ঝড় উঠেছে, তার মূল সূত্রপাত ঘটেছে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুকের সাম্প্রতিক একটি বক্তব্যের মাধ্যমে। দীর্ঘ 29 থেকে 30 বছর পর মামলাটি যখন আবারও নতুন আলোয় আসছে, তখন পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী খল অভিনেতা ডনের পূর্বে দেওয়া এক চাঞ্চল্যকর জবানবন্দির তথ্য গণমাধ্যমের সামনে তুলে ধরেছেন। আইনজীবী ওমর ফারুক জানান, ঘটনার দিন ঠিক কি ঘটেছিল সালমানের ইস্কাটনের বাসায়। তার ভাষ্যমতে, ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন সালমানের স্ত্রী সামিরা, বিশিষ্ট ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই সহ আরো কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। জবানবন্দির বরাত দিয়ে পাবলিক প্রসিকিউটর দাবি করেন, সেদিন প্রথমে ক্লোরোফর্ম খাইয়ে অচেতন করা হয় ঢাকাই সিনেমার এই রাজপুত্রকে। শুধু তাই নয়, তিনি পুরোপুরি অচেতন হয়ে পড়ার পর তার শরীরে বিশেষ ধরনের ইনজেকশন পুশ করা হয়। আর যখন নিশ্চিত হওয়া যায় যে সালমানের মৃত্যু ঘটেছে, ঠিক তখনই পুরো ঘটনাটিকে আত্মহত্যার রূপ দিতে তার মরদেহ সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে দেওয়া হয়। সবচেয়ে চমকে দেওয়ার মতো তথ্যটি হলো, খল অভিনেতা ডন নিজেই স্বীকার করেছেন, সিলিং ফ্যানে ফাঁসি দেওয়ার সেই দড়িটি তিনি নিজেই তার কোমরে বেঁধে সালমানের বাসায় নিয়ে এসেছিলেন। আইনজীবীর মুখ থেকে এই ভয়াবহ ও চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসার পর সালমান ভক্তদের ক্ষোভের আগুন আবারও দাউ দাউ করে জ্বলে উঠেছে। দেশ জুড়ে ফের একটাই দাবি, সালমান শাহ হত্যার সঠিক বিচার চাই। সালমান শাহের এই ট্রাজিক মৃত্যুর ঘটনায় বিভিন্ন সময়ে অনেক রাজনীতিবিদ ও অভিনয় শিল্পীর নাম যেমন এসেছে, ঠিক তেমনি বারবার একটি নাম আলোচনায় টেনে আনা হয়েছে। তিনি আর কেউ নন, বাংলা চলচ্চিত্রের ঢালিউড কুইন শাবনূর। সালমান শাহের মৃত্যুর পর থেকে শুরু করে দীর্ঘ 3 দশক ধরে একটি বিশেষ মহল শাবনূরকে এই ঘটনার সাথে জড়িয়ে নানা কথা বলে আসছে। এমনকি সাম্প্রতিক সময়ে মামলাটি নতুন করে সচল হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় অনেকেই সরাসরি শাবনূরকে গ্রেপ্তারের দাবিও তুলতে শুরু করেন। দীর্ঘদিন ধরে চলে আসা এই বিতর্ক আর গুঞ্জনের মুখে অবশেষে নীরবতা ভেঙেছেন এই নায়িকা। গত 18 আগস্ট নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও রহস্যময় পোস্ট শেয়ার করেন তিনি। নিজের কয়েকটি সুন্দর ও শান্ত ভঙ্গিমায় ছবি পোস্ট করে ক্যাপশনে শাবনূর লিখেছেন, মিথ্যা সাময়িক কিন্তু সত্য চিরস্থায়ী। মাত্র 5 শব্দের এই ছোট্ট একটি বাক্য, কিন্তু এই 5 শব্দের বার্তার গভীরতা যেন সাগরের মতো বিশাল। তিনি পোস্টে কারো নাম বা কোনো নির্দিষ্ট ঘটনার উল্লেখ করেননি ঠিকই, তবে বর্তমান পরিস্থিতির বিচারে নেটিজেনরা মনে করছেন এটি তার বিরুদ্ধে ওঠা সমস্ত মিথ্যা অভিযোগের বিরুদ্ধে একটি নীরব কিন্তু কঠোর জবাব। শাবনূরের এই পোস্টটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। হাজার হাজার মানুষ এতে মন্তব্য করেছেন এবং শেয়ার করেছেন। সাধারণ মানুষ ও সালমান ভক্তরা মনে করছেন, দীর্ঘদিনের চাপা রাখা কষ্ট এবং অন্যায় বিতর্কের বিরুদ্ধেই শাবনূর এই সত্যের বার্তাটি দিয়েছেন। চলচ্চিত্র প্রাঙ্গণে সালমান শাহ এবং শাবনূর এই জুটিকে বলা হয় ঢালিউডের ইতিহাসের অন্যতম সফল ও জনপ্রিয় জুটি। তারা একসাথে 14টি কালজয়ী সিনেমায় অভিনয় করেছেন, যা আজও প্রতিটি দর্শকের মনে অমলিন। তাদের এই দুর্দান্ত অনস্ক্রিন রসায়ন দেখে অনেকেই ধরে নিয়েছিলেন যে তাদের বাস্তব জীবনেও হয়তো কোনো প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু শাবনূর শুরু থেকেই এটি অস্বীকার করে এসেছেন। শাবনূর বরাবরই অত্যন্ত জোর দিয়ে দাবি করেছেন, সালমান শাহ তার কাছে প্রেমিক ছিলেন না, ছিলেন এক আপন ভাইয়ের মতো। তাদের মধ্যে ছিল পেশাদারিত্ব ও নিছকই পারিবারিক সৌহার্দ্য।
তবে সবচেয়ে বড় টুইস্ট এসেছে সালমানের মা নীলা চৌধুরীর তরফ থেকে। যেখানে অনেকে শাবনূরকে দোষারোপ করার চেষ্টা করছিলেন, সেখানে সালমান শাহের মা নীলা চৌধুরী নিজেই শাবনূরের পক্ষে সাফাই গিয়েছেন এবং তাকে পূর্ণ সমর্থন দিয়েছেন। নীলা চৌধুরী স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, সালমান ও শাবনূরের মধ্যে কোনো রকমের প্রেমের সম্পর্ক ছিল না। তাদের সম্পর্ক একদমই ভাই বোনের মতো পবিত্র। সালমানের মায়ের এই স্পষ্ট বক্তব্যে শাবনূরকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া বহু বছরের গুঞ্জন ও অপপ্রচারের এক বিরাট অবসান ঘটেছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, সালমানের মায়ের এই সমর্থন এবং শাবনূরের সেই সত্যের বার্তার পরও কি রহস্যের জট আদৌ খুলছে, নাকি জল্পনা কল্পনা আরো জটিল রূপ নিচ্ছে? একদিকে ডনের জবানবন্দির তথ্য, যেখানে স্পষ্ট বলা হচ্ছে ক্লোরোফর্ম, ইনজেকশন ও দড়ির কথা। অন্যদিকে দীর্ঘদিন পর আবার মামলাটি নিয়ে উচ্চ আদালতের তৎপরতা। আর এই পুরো ঘটনাবলীর মাঝে শাবনূরের এই হঠাৎ প্রতিক্রিয়া যেন পুরো বিষয়টিকে এক নতুন মাত্রা যোগ করেছে। শাবনূর যে লিখেছেন মিথ্যা সাময়িক, কিন্তু তথ্য চিরস্থায়ী, এর পেছনে কি আরো কোনো বড় সত্য লুকিয়ে আছে? শাবনূর কি তবে এমন কিছু জানেন যা এতদিন জনসম্মুখে আসেনি, নাকি তিনি শুধুই নিজের ওপর আসা অন্যায় অপবাদের জবাব দিতে গিয়ে এই কথাটি বলেছেন? সোশ্যাল মিডিয়ায় এখন নেটিজেনদের মধ্যে দুই ধরনের মতামত দেখা যাচ্ছে। একদল বলছেন শাবনূরকে অহেতুক এই মামলায় টেনে এনে তার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছে, যা এতদিন পর মিথ্যার মুখোশ খুলে সত্য হিসেবে প্রকাশিত হচ্ছে। অন্যদিকে আরেক দলের মতে সালমান শাহের মতো একজন মহানায়কের অকাল মৃত্যুর আসল সত্যটা যে কোনো মূল্যেই হোক না কেন জাতির সামনে আসা উচিত। প্রিয় দর্শক, দীর্ঘ প্রায় 30 বছর ধরে ঝুলে থাকা চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর মামলাটি এখন কোন দিকে মোড় নেয় সেটাই দেখার বিষয়। ডনের জবানবন্দির ভিত্তিতে কি এবার মূল অপরাধীরা ধরা পড়বে, আর শাবনূরের সেই চিরস্থায়ী সত্য কি তবে এবার আদালতের কাঠগড়ায় আলোর মুখ দেখবে? আপনার কি মনে হয়, সালমান শাহের মৃত্যুর পেছনে আসল রহস্যটা কি? আর শাবনূরের দেওয়া এই রহস্যময় বার্তাটি নিয়ে আপনার ব্যক্তিগত মতামতই বা কি? অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেশ বিদেশের এমন আরও গরম গরম ও ভাইরাল খবরের সত্যতা জানতে এখনই সাবস্ক্রাইব করুন আপনার পথ। না, কখনো শুটিং স্পটে না, সামিরাকে শুটিং স্পটে দেখিনি। সামিরাকে একটা শুটিং স্পটে দেখেছিলাম, ওই যে বললাম বিচার হবে আউটডোরে, ওখানে গিয়েছিল। এছাড়া সামিরা কখনো শুটিং স্পটে আমার যে দেখার এর মধ্যে পড়েনি, আসেনি। না, বিচার হবে তো কোনো ঝগড়া টগড়া দেখে নেই। তখন তো দেখলাম ওর মা, সালমানের ছোট ভাই বিল্টু নামেই চিনতাম ওকে, আমরা ওকেও দেখেছি ওখানে। তারপরে আন্টিকেও দেখছি, সবার সঙ্গে তো ভালোই দেখলাম। ফ্যামিলি একটা ভালো একটা সুন্দর সারাদিন ছিল ওরা। সন্ধ্যা 7টা-8টার দিকে চলে আসলো। খারাপ লাগেনি, আমি কোথাও জানি না, মানে একটু তাদের মানে পারিবারিক ব্যাপার, পার্সোনাল ব্যাপার। এটা ঘরের ভিতরে কোথা কেমনে জনসম্মুখে কিংবা আমাদের শুটিং স্পটে আমি দেখিনি। সামিরাকে আমি একদিন ওই যে একবারই দেখেছি বিচার হবে, এছাড়া না। প্রায় আমি আসতে হয়তো বা, কিন্তু আমি তো প্রায় সব ছবিতে ছিলাম না। যে ছবিগুলোতে ছিলাম, যেমন বিচার হবে আউটডোরে ছিলাম, তখন আউটডোরে দেখেছি, এটা বললাম। আর এমনিতে আমরা যতগুলি ছবি করেছি, যেমন অনেক ছবি করেছি, অনেক গান, না কোনো গানে কখনো সামিরাকে দেখি। শাবনূরের সাথে একটা কথা হচ্ছে যে সালমান শাহ শাবনূরের সাথে সম্পর্ক, এই বিচার হবে করছেন, তারপর ভোটের ভিতরে আগুন করছেন, ওইসব শুটিং স্পটে কি শাবনূরের সাথে কোনো সম্পর্কের গুঞ্জন শুনেছিলেন কিনা সালমান শাহ? আপনি এমন কোনো কিছু কোনো শোনা চোখে পড়ছে কিনা শাবনূরের সঙ্গে না, গুঞ্জন যেটা গুঞ্জনই ছিল। কিন্তু ওরা যখন মানে ক্যামেরার বাইরে, আমরা যখন থাকতাম ক্যামেরার বাইরে, হয় না, নায়ক এক জায়গায় বসে, নায়িকা এক জায়গায় বসে, একটু মানে কথাবার্তা বলে, খুনসুটি হয়, এমন দেখি নাই, এমন কখনো ছিল না। সালমান তো বসতোই না, দেখা গেলো এখানে কথা বলছেন, নায়িকা কথা বলছে, নায়িকা হয়তো প্রডিউসারের সঙ্গে কিংবা ডিরেক্টরের সঙ্গে কিংবা ডান্স ডিরেক্টরের সঙ্গে কথা বলছে, কিন্তু ও চলে গেছে আরেক জায়গায় উঠে, ও এক জায়গায় স্থির ছিল না। ও দেখা গেছে ওখানে ফাইটারদের সাথে কথা বলছে, কিংবা নেক্সট কোনো ছবির প্রডিউসার দাঁড়িয়ে আছে, ডিরেক্টর দাঁড়িয়ে আছে, তাদের সঙ্গে কথা হতো। আর কাজ করতে গেলে তো একজনের সঙ্গে একজনের ভালো একটা ইন্টিমেসি, একটা ভালো সম্পর্ক হয়, সেটা সুসম্পর্ক হয়। এখন প্রেমের ব্যাপার যেটা, সেটা তো
আমাদের মানে বলে সবাই, এটা তো একটা মুখরোচক গল্প হিসেবে যেটা চলে আসে। তো না, বরাবর তো ভালো, ওর সঙ্গে শেষ বুকের ভেতরে আগুন ওই ছবির কাজ করলাম, তারপরে মায়ের অধিকার, এই দুইটা কাজ, ওইটাই শেষের দিকে কাজ। বুকের ভিতরে আগুন ওইটাই শেষ কাজ ছিল। তার 2 দিন পরে আমরা আউটডোর চলে গেলাম, ও শুটিং করলো। ও তখন মায়ের অধিকারের গানের একটা পার্ট করছিল, শাবনাজারও, সেটা এখন যেটা 9 নম্বর ফ্লোর, ওই ফ্লোরটাতে শুটিং হচ্ছিল। আমাদের গাড়ি ছিল বাইরে দাঁড়িয়ে, আমরা কক্সবাজার যাব। তো ওই প্রস্তুতির মধ্যে আর কি, আমাদের তো আগে তো এফডিসি থেকে গাড়ি আগে মানে ছেড়ে যেতাম। তো আমরা যখন আউটডোর যেতাম আগে, তখন এফডিসিতে বাস থাকতো রাত্রে, বাস তাহলে রাত্রে 11টার দিকে বাস ছেড়ে দিতে, 11টা, 11:30, 12টার মধ্যে ছেড়ে দিতাম ঢাকা শহর। তো ওরকম যাওয়ার জন্য প্রস্তুতি ছিল, আমরা যাব। তার আগেই কিন্তু শুটিং করেছি ওর সাথে বুকের ভিতরে আগুন গানটি, ওই গানটি, পাথরে লিখিব মুছে যাবে যাবে, এই গানটি, হৃদয় লিখেছি তোমার নাম, এই গানটা ছিল। ওই গানের শুটিং করে তারপর চলে গেলাম। আমরা যাওয়ার যেদিন গেলাম তার বোধহয় 2 দিন পরেই বোধহয় ওখানে হঠাৎ করে নিউজ গেল যে আমাদের সকালে আমরা শুটিং করে আমাদের ওখানে কক্সবাজারে যে শৈবাল আর প্রবাল আর ওপেল, এই 3টাতেই তো থাকতাম আমরা। তো আমরা তখন ওপেলে ছিলাম, সবাই ওপেলের রিসিপশনে এসে বসছি, ছেলেমেয়েরা গাড়ি আসবে যাবে, ইউনিট চলে গেছে। তা আমরা সবাই ওয়েট করছিলাম। এর মধ্যে কেমন যেন একটা পরিবেশটা কেমন যেন, আমাদের আমির হোসেন বাবু, আমার ওস্তাদ, উনি দেখলাম শুধু উপর নিচ করছে আর বাইরে যাচ্ছে, ভিতরে আসতেছে। তো হঠাৎ করে উনি দেখলাম কি বসে পড়লো সোফার উপরে বসে পড়লো। বসে পড়ার পরেই হঠাৎ করে সবাই শুনতে পারলো যে সালমান শাহর এই কাহিনী। তখন সালমান শাহ নাই, তখনই সঙ্গে সঙ্গে আমাদের শুটিংটা তো পেক আপ হলোই, আর করলাম কি বলে, শুটিং পেক আপ হয়ে গেল। শুটিং পেক আপ হয়ে যাওয়ার পরে তখন আমরা ওখানে সবাই কান্নাকাটি। এইটা হচ্ছে ওর সঙ্গে লাস্ট স্মৃতি। আর এমনি অসংখ্য স্মৃতি আছে। আমরা যখন বিচার হবে ছবির কাজ করতে আউটডোর গেছি, বিশেষ করে ওইটা বলবো, এটা গ্রামের গান ছিল, হুমায়ুন ফরিদি ভাইয়ের সাথে একটা গান ছিল, মোরল চাচা যায় রে বিয়ে করিতে। ওই বিয়ের সময় অনেক মজার স্মৃতি। সালমান সবাইকে মানে চিমটি কাটতো, ঢিল দিত, মানে রিহার্সেল করছি হঠাৎ করে দেখা গেল কেউ কোনোখান থেকে কোনো একটা নিয়ে ঢিল মেরে অন্যদিকে তাকিয়ে থাকতো, এরকম মজার স্মৃতি আছে। তারপর ওখানে প্রচণ্ড শীত ছিল, এই কথাটা আমি বলি, প্রচণ্ড শীত। তখন সালমান, আপনারা যারা হোতাপাড়া গেছেন, ওই গ্রামে বাড়ির উঠানের মাঝখানে পূর্ব সাইডে একটি ঘর আছে, ওই ঘরটাতে সালমান শাহ থাকতো। ওই ঘরটাতে থাকাকালীন সময় ওখানে প্রচণ্ড ঠান্ডা, ও রাতে বেলা চিৎকার করতো, কি এই ঠান্ডা লাগে কেমন, জোরে চিৎকার করা। আমরা বলতাম কি অনেক, কারণ তখন হোতাপাড়ায় হচ্ছে কি গাছপালা বেশি ছিল, ঘরবাড়ি কম ছিল, প্রচণ্ড ঠান্ডা। এই স্মৃতিগুলো। তারপরে হচ্ছে টেকনাফে গেছি আমরা, অন্তরে ছবির আউটডোরে, ওখানেও দিনের বেলা রাতের বেলা বেরিয়ে যেত, বলে কাউকে বলবি না, আসতেছি ঘুরে, মানে আমি চলে আসবো সকালবেলা। এইসব অনেক স্মৃতি। আরও একটু চটপটে ছিল তো সবসময়, ড্যাম কেয়ার ছিল, কিন্তু না, সবার প্রতি শ্রদ্ধা ভক্তি ছিল, এটা ছিল। প্রডিউসার, ডিরেক্টর, সহকর্মী, কোয়ার্টিস্ট যারা কাজ করে সবসময়, টেকনিশিয়ান, সবার সঙ্গে খুব ভালো রিলেশন ছিল, খুব ভালো একটা মনের মানুষ ছিল, যেটা নাকি আগেও বলেছি, এখনও বলি। ওর মেনে নিতে পারি না, এবং আল্লাহ যেন ওকে বেহেশত নসিব করে। এটা টনকে অ্যারেস্ট করেছে, এখন তো এটা মানে ইসের ব্যাপার, কি বলে, আইনের ব্যাপার, প্রক্রিয়াধীন চলছে। এখন যে অপরাধী হবে যাচাই বাছাই করে, তারপর প্রকৃত অপরাধী, আমি আগেও বলেছি এখন বলি, প্রকৃত অপরাধী যেই হোক না কেন তার শাস্তি হোক, এবং প্রকৃত ঘটনাটা সবার সামনে ফ্ল্যাশ হোক এবং শেষ হয়ে যাক। এটা নিয়ে আজকে এত বছর পর আলোচনা সমালোচনা হচ্ছে, একজন অ্যারেস্ট হচ্ছে, আবার ছেড়ে দিচ্ছে, আরেকজনকে অ্যারেস্ট করছে, সব কিছু মিলিয়ে টিলিয়ে আমার মনে হয় এখন যেহেতু আইনের একটা পর্যায়ে গেছে, আমার মনে হয় এতে সুষ্ঠু এবং সুন্দর একটি সমাধান বেরিয়ে আসবে আইনের তরফ থেকে। না, এমন গুঞ্জন কখনো হয় নাই, শুটিংও হয় নাই, শুটিং ছাড়া এমনি কোথাও না, সবসময় এটা একসঙ্গে। শাবনূর সালমানের যে ব্যাপারটা ছিল, দুইজনের মধ্যে একটা খুব ভালো রিলেশন,
ভাই অনেক ভালো, মন নরম। দুইজনের সঙ্গে এখন একটা ভাই আমার নাম যেটা আমি খুব খুঁজছি যে অনেক ভালো, এটা বলে দিলাম আমি। ও থ্যাংক ইউ। প্রেম ঘটিত ব্যাপার বলা হচ্ছে শাবনূরের এবং সালমান শাহ। এইটা আমরা তো সবসময় প্রেম দেখি তো চোখের সামনে, ক্যামেরার সামনে প্রেম দেখি, সারাক্ষণই প্রেম দেখি, তো এটা আমাদের চোখে কিছু মনে হয় না। এখন বাইরের লোক যদি কেউ দেখে থাকে কিংবা কেউ শুনে থাকে, এখন তো ওর আশেপাশে যারা ছিল ওরা বলতে পারবে ভালো, যেমন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যারা ছিল তারা বলতে পারবে, কিছু ডিরেক্টর প্রডিউসারের সঙ্গে খুব ক্লোজ রিলেশন তারা বলতে পারবে, এরকম আর কি। আর গুণ না, ওরকম কিছু ছিল না, যেমন হাত ধরে বসে থাকলো, হাতের মধ্যে এরকম ঘষাঘষি করলো কিংবা এরকম করলো, এই সমস্ত মানে দেখিনি। আর আগের ব্যাপারে আগের যে আর্টিস্টরা ছিল তারা এত আধিক্যতা ছিল না। এখনকার যারা আছে বেশি শো আপ করে, তখন কেউ এত শো আপ করতো না, পছন্দ করতো না। এইসব ভালো জুটি ছিল। মৌসুমীর সঙ্গে জুটি ভালো ছিল, মৌসুমী সালমান জুটি খুব ভালো জুটি ছিল। ওদের দুইজন একসঙ্গে আরো ভালো ছবি পেত, আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের অনেক ভালো ভালো ছবি হতো। সালমান শাহ সঙ্গে শাবনূরের খুব ভালো একটা জুটি ছিল, শাবনাজের সঙ্গে খুব ভালো জুটি ছিল, তার লিমার সঙ্গেও ভালো কাজ করেছে। তারপরে আরেকটা মেয়ে ছিল না, বেশি করতে পারেনি, কিছু ফাইট টাইট, কিছু সিকিউরিটি, মানে হয় না মাঝখান থেকে করছে। তো কিন্তু ছবির গান টান খুব কিন্তু হিট, এবং ওই ছবিটা খুব ভালো ছিল। ওই ছবিটা ভালো হয়েছে, মানে পরবর্তীতে রিলিজের পরে বুঝতে পারলাম যে না, আসলেই ভালো লাগছে, পাবলিক ছবিটাকে নিয়েছে। এই তো সালমানের ইতিহাস, তবে আমি চাই সুষ্ঠু তদন্ত হয়ে সুষ্ঠু একটা বিচার হোক, এবং বিচারটা শেষ হোক, এবং সবাই এর থেকে হয় কি কিছুদিন পর একটা করে অস্থিরতা চলে আসে সবার। না, এরপর আর কখনো ওই যে না আমার ওই যে বিচার না, শুটিং স্পটেই বিচার হবে, এছাড়া আর কথা হতো না। থ্যাংক ইউ। এখানে শাবনূরের কথা আসে যে শাবনূর কি করেছিল না করেছিল, শাবনূরের সাথে কি সম্পর্ক ছিল। শাবনূরকে আমি বলবো যে আপনার সাথে আমার আমার জীবনে আমি আপনার সাথে আপনার সাথে আমার দেখা হয়েছে, এবং আমি যতটুকু আপনাকে দেখেছি, যতটুকু আপনাকে বুঝতে পেরেছি, আমার বিশ্বাস যে আপনি আমার ভাইকে অসম্ভব ভালোবাসতেন। আপনাদের ভাই বোনের সম্পর্ক বা এর বাইরে যে সম্পর্ক ছিল, যেটাই ছিল, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, সেটাতে আমি ইন্টারফেয়ার করব না। বাট আপনার উচিত ছিল বোন, যে আপনি আমার ছোটই হবেন বয়স, আপনাকে আমি বোনই বলছি, আপনার উচিত ছিল বোন যে আপনার অ্যাটলিস্ট কে কি করলো না করলো, আপনার স্থান থেকে আপনি যতটুকু করতে পারতেন আপনার করা উচিত ছিল। আমি মনে করি আপনি সেখান থেকে আপনি আপনার জায়গাটা রাখতে পারেননি। তামিরাকে বলবো, শাবনূরকে বলবো, সবাইকেই বলবো একটাই কথা, যে আপনারা যখন সালমান শাহ দুইজন মহিলা ছিলেন জীবনের, আপনাদের উচিত ছিল এই মানুষটাকে গাইড করা, এই মানুষটাকে সাপোর্ট করা। আপনারা সেই জায়গা থেকে আপনারা করেননি। আপনারা আপনাদের ব্যক্তিগত জিনিসটা চিন্তা করে এমন একটা মানুষের সাথে এমন একটা ঘটনা ঘটিয়েছেন, যার কারণে পুরা দুনিয়াটা আজকে হাহাকার করছে, কষ্ট পাচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শাহরান, আজকে আমি অনেকদিন পরে আপনাদের সামনে লাইভে আজকে এসেছি। অনেকদিন ধরেই আমি জানেন আপনারা সবাই যে আমি সাধারণত লাইভ করি না বা লাইভে আমি আসি না। তো গত কিছুদিন আগে আপনারা জানেন যে মহান আল্লাহর রহমতে ইমন ভাইয়ার একটা কোর্টের একটা রায় দিয়েছে। তো সেই প্রেক্ষিতেই আপনাদের সাথে আজকে আমি উপস্থিত হয়েছি। আমার প্রথমে আমি আল্লাহর কাছে লাখ শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ আমাদের এত বছরের একটা চেষ্টার পরে আজকে আমরা একটা পজিটিভ একটা
ডিসিশন হয়েছে, যার কারণে হয়তো বা আমরা একটা সুষ্ঠু বিচারের পাওয়ার আমরা আশা করছি। রব্বুল আলমিনের অশেষ দোয়া এবং রহমত, আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা খুব কিনা পাবো না। আমি যে আমাদের যে মাননীয় জজ যিনি এই আদেশ দিয়েছেন তাকে আমি আমার অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাতে চাই। কারণ এই আমার বাবাও আপনারা জানেন যে একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিলেন, এবং আমার বাবার সাথে আমি যখন কোর্টে যেতাম তখন আমি একটা পর্যায়ে ইমন ভাইয়ের কেসের একটা পর্যায়ে আমি গিয়েছিলাম কোর্টে, এবং আমার বাবা যে কোর্টে মেট্রোপলিটন 1 নম্বর চিফ কোর্টে যেটা আপনার বসতো, সেই কোর্টে আমি আব্বার সাথে বিগত দিনে গিয়েছিলাম। সেখানে যখন বিচার পাননি তখন তিনি খুব কষ্ট পেয়েছিলেন। তো আজকে যখন এই রায়টা হলো, আমি আমি খুব মানে ভালো লাগছে আমার কাছে যে আমার বাবার সেই কোর্টেই বাবা একটা পজিটিভ রায় পেল। কারণ আমার বাবা সবসময় বলতো যে দুনিয়াতে আল্লাহর পরে যারা আমরা বিচারপতি আছি, আমরা আল্লাহর পরের স্থানটা আমরা অধিকার করি, কারণ আখেরাতের বিচার আল্লাহ করবেন, দুনিয়ার বিচার আমরা করি। তো যারাই আগামীতে ইনশাল্লাহ এই ইয়েতে থাকবেন, পোস্টে মানে পর্যায়ে থাকবেন, এবং আপনাদের সেই সুযোগ থাকবে, আপনারা যেটা ফেয়ার হবে সেটাই আপনারা করবেন। এবং যারাই ইনভেস্টিগেশনের সাথে জড়িত আছেন বা হবেন আগামী দিনে, সবাইকে একটা জিনিসই রিকোয়েস্ট করব, সালমান শাহ পরিবার এবং ভক্তরা এবং এই দেশ বিদেশের সকল মানুষরা আজ এতটা বছর ধরে একটা ইম্পার্শিয়াল, একটা ফেয়ার, একটা ট্রায়ালের, একটা জাজমেন্টের একটা অপেক্ষা করছে। আপনাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আপনারা ফেয়ার ভাবে এটাকে ডিল করবেন। আল্লাহ আপনাদের সাথে আছেন, আল্লাহ আপনাদেরকে হেল্প করবেন, এবং আপনারা সবাই এটাতে করবেন। আমি একটু দেরি করে কথাটা শুরু করতে চাচ্ছি। আজকে যে জিনিসটা আমি আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি, আমি কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে বা কাউকে ছোট করার উদ্দেশ্যে আজকে আমার এই লাইফটা না, কিন্তু মনের ভিতরে অনেক কষ্ট, অনেক অনেক কথা জমে থাকে যেটা সবসময় আমরা বলতে পারি না, যার কারণে আজকে আপনাদের সামনে এভাবে উপস্থিত হয়েছে। শুরুতেই আমি আরো আমি সকল ভক্ত যারা আজকে এতদিন পর্যন্ত আমাদের সাথে যে এই আন্দোলনে আমাদের সাথে ছিলেন বা আছেন, তাদের সকলকে আমার মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ, এবং আপনাদের এই ভালোবাসা আমাদের সাথে সবসময় রাখবেন সেটাই আমি কামনা করি, এবং আমাদের জন্য দোয়া করবেন সবাই, সেটাই দোয়া করি। আমার এক বন্ধু গতকালকে আমার সাথে কথা হচ্ছিল, তো উনার ওয়াইফ এই ভিডিওগুলো দেখছিল, আমাদের এই ভিডিওগুলো, এবং আমাদের বলতেছিল যে ভাই, আমরা সবসময় আমার ওয়াইফ তাজুদের নামাজ পড়ে আপনাদের জন্য দোয়া করি। আমাদের জন্য এটাই সবচেয়ে বড় প্রাপ্য, যে আপনাদের যে ভালোবাসা আপনারা আমাদেরকে দিয়েছেন, সেটাই আমাদের জন্য সবচেয়ে বড় জিনিস। তো যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, যে আমাদের মধ্যে একটা কনফিউশন আছে যে সালমান শাহ আসলে কেন মারা গেলেন বা কারা এটার পিছনে জড়িত। আমার যে অনুভূতি সেটা আমি আপনাদের সাথে আজকে এক্সপ্রেস করব। বেসিকলি যেটা আমি বলতে চাচ্ছি, যে শুরু থেকে শুরু করব। আমাদের একটা সুন্দর একটা ছোট্ট একটা পরিবার ছিল, যে পরিবারে আমি, আমার ভাই, আমার বাবা এবং মা। অন্য 10টা পরিবারের মতন আমাদের পরিবারটাও, আমরা প্রতি সপ্তাহে আমরা বাইরে খেতে যেতাম, বেড়াতে যেতাম, এবং খুব স্বাভাবিক একটা সুন্দর একটা সম্পর্ক আমাদের মধ্যে ছিল। আমার বাবা এবং আমার মা, তাদের মধ্যে অত্যন্ত ভালোবাসা এবং আন্তরিকতা আমি সবসময় দেখেছি, যার কারণে হয়তোবা আমার ভাইয়ের মধ্যেও সেই জিনিসটা অনেকেই দেখতে পান বা দেখতে পাচ্ছেন বা পাবেন ইনশাল্লাহ ভবিষ্যতেও। কারণ একটা সন্তান তাদের প্রথম শিক্ষাটা পরিবার থেকেই হয়,
এবং এই মানুষকে রেসপেক্ট করা, ভালোবাসা দেওয়া, ভালোবাসাটা এটা আমরা আমাদের বাবা মার কাছ থেকে, আমাদের ফ্যামিলির কথা বলছি, যে আমরা এটা পেয়েছি এবং দেখেছি। যার কারণে আমি মনে করি যে সালমান শাহ যে মানুষটা, তার মনটা ছিল অসম্ভব বড় এবং সেই মনের মধ্যে সবার জন্য স্থান ছিল এবং সবাইকে অসম্ভবভাবে সে ভালোবাসতো। তো যার কারণে সবার সাথে সবার মনের ভিতরে এমনভাবে সে গেঁথে আছে যে আজকে 29 বছর হয়ে গেছে, তারপরেও আমরা তাকে ভুলতে পারছি না। সবাই বলে যে আসল কারণটা কি এই হত্যার। সবাই, অনেকে, আমি সেদিন কয়েকদিন ধরে ভিডিও টিডিও দেখছিলাম, সামিরার ইন্টারভিউ দেখছিলাম, ডনেরও ইন্টারভিউ দেখছিলাম, আরো সবার ইন্টারভিউ দেখছিলাম, এবং অনেকগুলো প্রশ্ন যা আমি মনে করি যে হয়তোবা আপনারা আমার সাথে একমত হবেন। আমি এটাই বলতে চাই যে আজকে ডন, আপনি একটা ইন্টারভিউতে এসেছিলেন আরজিয়া কিবরিয়া ভাইয়ের ইন্টারভিউর মধ্যে। আপনি সেখানে আপনার বন্ধুকে আপনি কতটুকু ভালোবাসেন, আপনি কিভাবে ফিল করেন, সে সম্বন্ধে আপনি আপনার বক্তব্য দিয়েছেন। কিন্তু ভাই, আপনার একটা কথা সেই বক্তব্যের মধ্যে আমি শুনেছি যে আপনি নামাজের আজান দিতেন। আপনার পরিবার সবাই খুব ধার্মিক মানুষ এবং তারা আল্লাহকে, নবীকে ভয় পায়। আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে ভাই, যে আমরা আমাদের নবীর উম্মত। আমরা মিথ্যা কথাটা বলাটা আমাদের জন্য শোভা পায় না। দুনিয়া ভাই 2 দিনের, আমরা আজকে আছি, কালকে হয়তোবা থাকবো না। আপনারও বয়স হয়েছে, আপনিও কতদিন বাঁচবেন সেটাও আপনি জানেন না। আমরা হয়তোবা আমাদের নিজেদের ভুলটাকে আমরা দেখি না, মানুষের ভুলটাকে আমরা মানুষকে ছোট করি বা ছোট করতে চাই। আমার এরকম কোনো ইন্টেনশন নাই। আপনি সেই ইন্টারভিউর মধ্যে আপনি বলেছেন আপনি কিভাবে ঢাকায় এসে ফিল্ম ইন্ডাস্ট্রিতে জয়েন করলেন। ভাই, আমি সালমানের ভাই, আপনার সাথে আমি অনেক সময় কাটিয়েছি। আপনার সাথেও আমার একটা খুব সুন্দর একটা সম্পর্ক ছিল। আপনাকে আমি ফোনও করেছিলাম ভাই, হ্যাঁ, আপনি আমার ফোন কিন্তু ধরেন নাই। আপনি কেন ধরেন না এটা আমি জানি না। আপনার বয়স হয়েছে, হয়তোবা আপনার অনেক কিছুই মনে নাই। আমি আপনাকে ছোট করব না, বাট আপনি একবার চিন্তা করবেন যে আপনি বগুড়ার থেকে ঢাকায় কোন কারণে আপনি এসে আশ্রয় নিয়েছিলেন। এবং আমার ভাই কিন্তু আমার সাথে সবকিছুই কিন্তু শেয়ার করতো, আমাকে কিন্তু বলতো। আমি আপনাকে আজকে এই লাইভে এটা বলবো না যে আপনি কি করে এসেছিলেন এবং কেন আপনি ঢাকায় শেল্টার নিয়েছিলেন, সেটা আপনি জানেন। এবং আপনার কর্মের জন্য আপনি মাপ চান, আপনি আল্লাহর কাছে আপনি মাপ চান। আপনি একজন আজান দিতেন, আপনি আল্লাহর কিয়ামতের দিনে আপনার গর্দনটা সবচেয়ে উঁচা থাকবে অন্য আমাদের সবার থেকে। তো সেই সময় যেন আপনি যেন ছোট না হন। হ্যাঁ? আপনার নিজের জিনিসগুলো আপনি চিন্তা করবেন। আপনি আরো ভাই বলেছেন যে সামিরাকে আনতে আপনি চিটাগং গিয়েছিলেন ফারুকের সাথে। আপনি কি ফারুকের সাথে ভাই গিয়েছিলেন চিটাগাং এ? আপনার নিজের বিবেকের কাছে এই প্রশ্নটা করবেন। কারণ আমার জানা মতে, আমি যতটুকু জানি, সেদিন আমার ভাইয়ের সাথে আমি গিয়েছিলাম চিটাগং এ এবং আমি 3 দিন চিটাগং এ ছিলাম, চিটাগং ক্লাবে। এবং আমার সাথে আমার ভাইয়ের সারা রাস্তায় অনেক রকমের কথা হয়েছে এই বিষয়ে। আমার ভাই কিন্তু, আমাদের মধ্যে একটা বয়সের একটা গ্যাপ থাকলেও আমরা কিন্তু একজন আরেকজনের সাথে অনেক কিছু কথা বলতাম এবং শেয়ার করতাম। তো আপনি যে এই কথাগুলো বললেন যে আপনি সালমানকে নিয়ে চিটাগাং গিয়েছিলেন, ভাই আপনি এটা চিন্তা করে দেখবেন যে এটা আসলে আপনি কি সত্যি বলেছেন না আপনি মিশ্রার আশ্রয় নিচ্ছেন। আর অনেক সময় আমি আপনাকে দেখেছি আপনি আমার মাকে নিয়ে অনেক আজে বাজে মন্তব্য বা উক্তি করার আপনি চেষ্টা করেন। ভাই, আমাদের পরিবারটা খুব একটা সিম্পল একটা পরিবার ছিল, এখনো আছে। আমার বাবা মার মধ্যে যে ভালোবাসা আমরা দেখেছি, সেই ভালোবাসা হয়তো বা আপনি দেখেননি।
আপনি হয়তো বা সালমান শাহ এবং সামিরার ভালোবাসা দেখেছেন, বাট সালমান শাহ এবং সামিরার এই ভালোবাসা আমার বাবা মার ভালোবাসা দেখেই আমার ভাইয়ের মনের ভিতরে বা আমার মনের ভিতরে সেই ভালোবাসার জন্ম হয়েছিল। আমার বাবা আমার মাকে কতটুকু ভালোবাসতো সেটা আপনাকে বলে আমি এখানে আমার পরিবারকে ছোট করব না, কারণ আপনার দৃষ্টিকোণে আমাদের পরিবারের কি ইমেজ আছে আমি জানি না। আমার বাবা আমার মাকে অসম্ভব ভালোবাসতো। আর আপনি যে একটা উক্তি করেছেন যে আমার মা রাত বিরাতে এই জায়গায় যেত ওই জায়গায় যেত, যার কারণে সালমান শাহ খুব মন খারাপ থাকতো, কাঁদতো, এই করতো, 3টার সময় রাত্রেবেলা সবকিছু আছে, হ্যাঁ, সেটা আমার মার জন্য না। আমার মা কোনোদিন কোনো মিটিং মিছিলে বা কোনো কিছুতে আমার বাবা ছাড়া অ্যাটেন্ড করেনি বা আমাকে ছাড়া অ্যাটেন্ড করেনি। আমরা কেউ না কেউ, আমার মা, আমার বাবা এবং আমাকে বা আমার ভাইকে নিয়ে সবসময় সবকিছু অ্যাটেন্ড করেছে। এবং আমাদের পরিবারের মধ্যে সেই বিশ্বাস এবং সেই ভালোবাসা ছিল যে আমরা জানতাম যে আমার মা এমন কোনো কাণ্ডই করবেন না বা এমন কিছুই হবে না যার কারণে পরিবার বা তার হাজবেন্ড তার কাছে ছোট হবেন, তিনি তার কাছে ছোট হবেন। তো ভাই, মানুষকে ছোট না করে নিজের নিজের দিকে তাকান, নিজে কি করেছেন সেটা চিন্তা করেন। আপনি আর ফারুক কি রোলটা প্লে করেছেন, সালমান শাহ আজকে আমাদের সাথে নেই, আপনি একবার চিন্তা করেন। আপনি বলেছেন যে আপনি বাসায় থাকতেন না ভাই, আপনি তো সবসময় বাসায় থাকতেন। আমার নিজের দেখা, আপনাদের দুইজনকে, ফারুককে এবং আপনাকে ঘর থেকে আমরা মানে সরাইতে পারতাম না ভাই। আপনার কাপড় চোপড়ও আর থাকতো না, আপনি সালমান শাহ কাপড় চোপড় পরতেন। আপনি বলছেন যে আপনি ব্যান্ডানা আপনি ইয়ে করেছেন, সবকিছু আপনাদের হয়তোবা আমি মেনে নিলাম, আপনারাই করেছেন। বাট একটা মানুষের পরিচয়, একটা মানুষের ক্যারেক্টার, একটা মানুষের টেস্ট, একটা মানুষ কিভাবে তার নিজেকে প্রেজেন্ট করবে, একটা মানুষ তার নিজেকে কিভাবে গড়ে তুলবে বা কিভাবে সে চলবে, সেটা কিন্তু তার পরিবার থেকেই ভাই শিক্ষাটা নেয়। ঠিক আছে, আজকে আপনারা সবাই আপনাদের ক্রেডিট নিতে চাচ্ছেন, আপনারা নেন ভাই, আমাদের কোনো আপত্তি নাই, সব ক্রেডিটই আপনাদের। বাট আপনারা যখন কথাবার্তা বলেন তখন একটু চিন্তা ভাবনা করে আপনারা কথাবার্তাগুলো বলবেন, কারণ আল্লাহ তো একজন আছে, হ্যাঁ, এই দুনিয়া তো তেমন কিছু নাই। আমরা আখেরাত একদিন মুসলিম হয়ে যখন জন্ম নিয়েছি, মুসলিমের পরিবারে যখন জন্ম নিয়েছি, এটা আমাদের জন্য অনেক বড় একটা বিষয়। এবং আমরা হাসর একদিন দেখব। আমরা চাই আমাদের আমল নামা যাতে ডান হাতে আমরা পাই, আমরা ঘুরে বাম দিকে ঘুরে বাম হাতে আমরা আমল নামা নিতে চাই না ভাই। তো নিজের যে ভুলগুলা আপনি চিন্তা করবেন। সামিরাকে আজকে সালমান শাহ হত্যার জন্য আপনাকে দায়ী করা হচ্ছে কেন, একটাবার চিন্তা করবেন। আপনার কোনো দরকার ছিল না বা ফারুকের কোনো দরকার ছিল না। সালমান শাহ অ্যাক্টিং যখন করতেন, যখন শুটিং স্পটে থাকতেন, তখন শাবনূরের সাথে কি হচ্ছে না হচ্ছে সামিরাকে ফোন করে বলে, আপনি যে বন্ধুকে এতভাবে মনের মধ্যে লালন করেন, আপনার জীবনের অর্ধেকই আপনার নাই, আপনি যে জিনিসটা বলেন, এই অশান্তির জন্য কিন্তু আপনি কিন্তু দায়ী ভাই। আপনি কিন্তু এই জিনিসটা করেছেন, আপনি জানেন এটা করেছেন এবং আমি জানি আপনি এটা করেছেন। আমার ভাইয়ের সাথে আপনার এই ব্যাপারে কথা হয়েছে এবং শেষের দিকে আপনার সাথে ভাইয়ের সম্পর্ক বেশি একটা ভালো ছিল না, এবং কেন ছিল না সেটাও আপনি জানেন। কারণ আপনার যে অ্যাক্টিং এর যে কোয়ালিটি ছিল সেটাতে আপনাকে অনেকেই নিতে চেত না। সালমান শাহর কারণে আপনাকে ফিল্মে রাখতো তারা। এবং বিশেষ সওদাগর ভাইয়ের যখন ভাইয়ের সাথে কাজ হলো, আমার ভাই বলেছিল যে তার লেভেলের একটা সে পেয়েছে যার সাথে সে কাজ করতে সে ভালো পায়। তো আপনি এগুলা জানতেন, যার কারণে আজকে আপনি আমার ভাইয়ের এগেনস্টে গিয়েছেন। আজকে আমি সৎ সাহসে আমি আপনাকে বলতে পারি যে আপনি এটা করেছেন। আপনার এটার জন্য আপনি আপনার নিজের কাছে মাপ চান। আপনি কয়দিন বাঁচবেন আপনি জানেন না। আল্লাহ যেটাই আপনাকে দিয়ে করিয়েছে, হয়তোবা আপনাকে আল্লাহ এতটুকু ভালোবাসে যে কোনো কারণে আপনি আল্লাহর কাছে নত করবেন আপনার মাথাকে, আপনি আল্লাহর কাছে মাপ চাবেন, মানুষের কাছে মাপ চাবেন। দুনিয়ার এই যে এতগুলা মানুষ আপনাকে, যে সালমান শাহ পরিবারের যে যারা ভক্তরা আছে, যারা আপনাকে যে পছন্দ করে না, এটারও একটা কারণ আছে ভাই।
শুধুমাত্র আমরা বলার কারণেই যেটা হচ্ছে সেটা না। আপনার জীবনের কি কি করেছেন না করেছেন আপনি একবার চিন্তা করেন। মানুষকে ছোট করার থেকে, মানুষকে করার থেকে আপনি চিন্তা করেন ভাই। আমি আপনার ভাই হিসাবে আপনাকে বলছি, কারণ একদিন হইলো আপনার সাথে এক বিছনায় আমি শুয়েছি, আপনার সাথে একবেলা হইলো আমি খাইছি। আমার ভাইয়ের বাসায় আমার ভাই আপনাদের জন্য অনেক করছে। কতটুক করছে এটা আমার আপনাকে বলা লাগবে না, আপনি খুব ভালোভাবে জানেন, আপনি খুব ভালোভাবে এটা জানেন। দ্বিতীয়ত আমি আরো মেনশন করব যে সামিরারও অনেক কথাবার্তা আমি দেখি এবং চিন্তা করি। আমার সামিরাকে এইটাই আমার একটাই বলার থাকবে যে বোন, আপনাকে আমি, আমার ভাই আপনাকে পছন্দ করেছিল, যার কারণে আপনার প্রতি আমার এখনো যে সম্মান, আমার মাকে যেভাবে আমি সম্মান করি আপনাকেও সেভাবে সম্মান এখন পর্যন্ত সেই কারণেই করি, কারণ আপনি আমার ভাইয়ের স্ত্রী ছিলেন। আমার ভাই আপনাকে পছন্দ করেছিল। বাট সামিরা, আপনাকেও একটাবার চিন্তা করতে হবে যে আমার ভাই কিন্তু, আপনারা যে অপবাদ দেন যে সে আত্মহত্যার তার টেন্ডেন্সি ছিল বা এই করেছে সেই করেছে, এগুলো যে আপনারা বলেন, আপনারা এটার একটু গুড়াতে একটা বার যেতে চান না যে কেন এই ঘটনাটা ঘটেছিল। সালমান শাহ আপনার সাথে পরিচয় হওয়ার আগ পর্যন্ত তার জীবনে কিন্তু এরকম কোনো ঘটনা ছিল না। আমাদের একটা খুব সুন্দর, একটা স্বাভাবিক, একটা খুব ভালো একটা পরিবার, একটা সুন্দর একটা সম্পর্ক আমাদের সবার মধ্যে ছিল। আপনাকে যখন তার পছন্দ হলো, যখন আপনাদের সম্পর্ক ঘনিষ্ঠ হলো, আপনাকে সে এইভাবেই পছন্দ করতো যে তার জীবনে আমরা যারা বড় হয়ে গেছি, আমরা বাবা মাকে, আমাদের সবাইকে আমরা সম্মান করি, কিন্তু যখন আমাদের জীবনে এরকম একটা মানুষ আসে যাকে আমরা অসম্ভব ভাবে ভালোবাসি, তার কারণে কিন্তু আমাদের নিজেদের বাবা মাকে আমরা অনেক সময় অনেক ছোট করি। আপনি একবার চিন্তা করবেন যে আপনি যেই কারণেই আমার ভাইকে পছন্দ করেছিলেন বা আমার ভাইয়ের সাথে বিয়েতে আপনি রাজি হয়েছিলেন, আপনার বাবা মাকে আপনি ছেড়ে আমাদের বাসায় এসেছিলেন, এটা আপনি আমার ভাইয়ের মধ্যে নিশ্চয়ই সেরকম কিছু দেখেছিলেন যার কারণে আপনি এটা করেছেন। কিন্তু আপনি একটা বার এটাও চিন্তা করতে হবে যে আপনাকে, আপনারা যখন ঘর থেকে পালিয়ে আপনারা বিয়ে করলেন, আপনার বাবা মা কিন্তু আপনাদেরকে গ্রহণ করেনি, কিন্তু আমার বাবা মা কিন্তু আপনাদেরকে ফেলে দিতে পারেনি। আমরা আমাদের ভাইকে এতটুকুই ভালোবাসতাম যে এত বড় একটা ঘটনা ঘটার পরেও আমরা এটাকে মেনে নিয়েছিলাম। এবং আপনি যে কতদিন আমাদের বাসায় ছিলেন ততদিন আপনাকে আমি ব্যক্তিগতভাবে, আমাদের যে সম্পর্ক আপনার সাথে আমার, আপনি জানেন আমরা যখন সিলেট যেতাম আমরা আপনাকে কিভাবে লুক আফটার করতাম, কিভাবে আপনাকে সম্মান করতাম, ভালোবাসতাম আপনাকে। আপনার অনেক কমেন্ট বা আপনার অনেক যেভাবে আপনি রিয়েক্ট করতেন ইমন ভাইয়ের সাথে, যেটাকে ইমন ভাইয়াকে অনেক এক্সাইটেড এবং কষ্ট দিত, সেটা আপনাকে বুঝতে হবে। আপনার জীবনে আজকে তিনটা সুন্দর সন্তান আছে, আপনি বিয়ে করেছেন, আপনার একটা নতুন লাইফ হয়েছে, কিন্তু আপনার সেই মানুষটা যে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসতো, তার লাইফ থেকে কিন্তু আপনি এখনো, বা তাকেও কিন্তু আপনার লাইফ থেকে আপনি সরিয়ে দিতে পারেননি। এখনো আপনাকে এটাকে ফেস করতে হচ্ছে। আপনি যদি আমার বাবা যেমন আমার মাকে এতটাই ভালোবাসতো যে সে যখন মিটিং এ যেত বা কোনো কিছুতে যেত, আমার বাবার সেই কনফিডেন্স ছিল, এবং আমার মা এবং আমার বাবার মধ্যে সেই ভালোবাসা সারা জীবন ছিল। আপনার মধ্যেও সেটা থাকার দরকার ছিল, হয়তোবা আপনি যেভাবে বড় হয়েছেন, আপনার লাইফস্টাইল আমাদের লাইফস্টাইল থেকে একটু হয়তোবা ডিফারেন্ট ছিল, বাট তারপরে আপনি একজন মুসলিম পরিবারের একজন মহিলা। আপনাকে আমি এটাই বলবো যে আপনাকে চিন্তা করতে হবে যে আপনার কর্মকাণ্ডের জন্য আপনার এইখানেই কিন্তু দুনিয়ার শেষ না, আপনার ফুলসিরা আপনাকে পার হতে হবে। সেখানে গিয়ে আপনি কিভাবে এই জিনিসটাকে হ্যান্ডেল করবেন। দুনিয়া তো 2 দিনের, আমরা সবাই চলে যাব, একজন আরেকজনকে অনেক রকমের ছোট করতে পারবো,
অনেক কিছু করতে পারবো। এই যে মিডিয়া, আপনি বলেন যে সালমান শাহকে নিয়ে অনেক কথাবার্তা বলেছে, অনেক কিছু লিখেছে, ডনও বলেছে যে আমার মাকে নিয়ে অনেক কথাবার্তা বলেছে পেপারে দেখার জন্য। এই মিডিয়া মানুষরা তো অনেকেই আমরা অনেক কিছু লিখি, যতটুকু বাস্তব না তার থেকে বেশিও আমরা জিনিসটাকে কালার করে লিখি, কারণ আমাদের জিনিসটাকে বিক্রি করার জন্য। আমাদের আল্লাহর উপরে ইমান নাই। আমরা হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, এই কথার উপরে আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি যে দুনিয়ার সবকিছুই আমাদের জন্য সবচেয়ে বড়, কিন্তু দুনিয়ার পরেও যে আরেকটা জীবন আমাদেরকে যে ফেস করতে হবে, সেই জীবনে যে আমাদের নবীর উম্মত হিসেবে আমাদের পরিচয় দিতে যে আমাদের নিজেদেরকে লজ্জা করবে, সেই জিনিসটা আমরা কখনো চিন্তা করি না। আপনাদের সবার কাছে, যারাই আমার এই লাইভ দেখছেন, আমার কাউকে ছোট করার কোনো ইন্টেনশনে আমি আসিনি। আমার অনেক কষ্ট হয়, কারণ আমার ভাইকে আমি 29 বছর হয়ে গেছে আমি আমার ভাইকে পাই না, কিন্তু আমার ভাইয়ের কথা সবসময় আমার মনে হয়। এবং আজকে যে সিচুয়েশনে এসেছে, আমি মহান আল্লাহর কাছে আমি দোয়া করি যে আমাদেরকে আল্লাহ আরো সহযোগিতা করুক, এবং এই রহস্যর শেষে আমাদের যাতে আমরা যেতে পারি, সেটাকে আমরা যদি বের করতে পারি, সেটা আমরা যেন করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করে। আরো আমি মেনশন করব যে এই মামলার সাথে যারা জড়িত, সবাইকে বলবো, আপনারা আপনাদের নিজেদের স্থান থেকে যা করেছেন তার জন্য আল্লাহর কাছে মাপ চান। আমরা আপনাদেরকে মাফ করে দিব। আমরা চাই না হাসরের ময়দানে আমাদের জন্য বা আমার পরিবারের জন্য আপনাদের কোনো ক্ষতি হোক। আল্লাহর সাথে যে বিশ্বাস, আল্লাহ যদি আপনাদেরকে মাফ করে দেয়, আমরা তো দুনিয়া অনেক ছোট্ট একটা জিনিস, আমাদের কোনো ইয়ে নেই। এখানে শাবনূরের কথা আসে যে শাবনূর কি করেছিল না করেছিল, শাবনূরের সাথে কি সম্পর্ক ছিল। শাবনূরকে আমি বলবো যে আপনার সাথে আমার আমার জীবনে আমি আপনার সাথে আপনার সাথে আমার দেখা হয়েছে, এবং আমি যতটুকু আপনাকে দেখেছি, যতটুকু আপনাকে বুঝতে পেরেছি, আমার বিশ্বাস যে আপনি আমার ভাইকে অসম্ভব ভালোবাসতেন। আপনাদের ভাই বোনের সম্পর্ক বা এর বাইরে যে সম্পর্ক ছিল, যেটাই ছিল, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, সেটাতে আমি ইন্টারফেয়ার করব না। বাট আপনার উচিত ছিল বোন, যে আপনি আমার ছোটই হবেন বয়স, আপনাকে আমি বোনের বলছি, আপনার উচিত ছিল বোন যে আপনার অ্যাটলিস্ট কে কি করলো না করলো, আপনার স্থান থেকে আপনি যতটুকু করতে পারতেন আপনার করা উচিত ছিল। আমি মনে করি আপনি সেখান থেকে আপনি আপনার জায়গাটা রাখতে পারেননি। সামিরাকে বলবো, শাবনূরকে বলবো, সবাইকেই বলবো একটাই কথা, যে আপনারা যখন সালমান শাহ দুইজন মহিলা ছিলেন জীবনের, আপনাদের উচিত ছিল এই মানুষটাকে গাইড করা, এই মানুষটাকে সাপোর্ট করা। আপনারা সেই জায়গা থেকে আপনারা করেননি। আপনারা আপনাদের ব্যক্তিগত জিনিসটা চিন্তা করে এমন একটা মানুষের সাথে এমন একটা ঘটনা ঘটিয়েছেন, যার কারণে পুরা দুনিয়াটা আজকে হাহাকার করছে, কষ্ট পাচ্ছে। আজকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে 1996 আপনি যদি দেখেন, যে সময়টা সালমান শাহ মারা যায়, এর আগে মাফিয়া ড্রাগস এর সম্বন্ধে কিরকম একটা ইনফ্লুয়েন্স ফিল্ম ইন্ডাস্ট্রিতে ছিল। সালমান শাহ ছবিগুলা চলতো খুব বেশি, মানুষ তাকে ভালোবাসতো বেশি, এবং এই যে আজিজ মোহাম্মদের নাম আসে, এই আজিজ মোহাম্মদ বা এদের যে গ্রুপটা, এরা চেয়েছিল সালমান শাহকে দিয়ে অনৈতিক কাজ করানোর জন্য, তাদের ছবিতে তাকে মানে ইনভলভ করা, এবং তার দ্বারা যাতে মানুষের দ্বারা অন্য জিনিস, তারা যেমন ড্রাগস স্মাগলিং বা অন্য কিছু যা আছে সবকিছু করতে পারতো। এই জিনিসটাতে আমার ভাই, আই লাভ মাই ব্রাদার বিকজ হি ইজ এ ম্যান and he didn't accepted it, and because he didn't accepted it, they used you people to commit this crime, made his family life miserable, made him mentally depressed and down, and they were successful on killing him. আমার ভাই প্রেস কনফারেন্স করে
এদের সম্বন্ধে আপনাদেরকে এই সবাইকে বলেছিল যে তার জীবনের মধ্যে হামলা হচ্ছে, তার জীবনের মধ্যে কি হচ্ছে না হচ্ছে সবকিছু তিনি বলেছেন। আপনারা জানেন, আপনারা ছিলেন। আমি নিজে স্বয়ং সেই প্রেস কনফারেন্সে আজকে ঢাকায় যে প্রেস ক্লাবের দোতলায় যে প্রোগ্রাম হয়েছিল, সেই প্রোগ্রামে আমি নিজে প্রেজেন্ট ছিলাম। আমি নিজে দেখেছি, আমি নিজে এইগুলোর সাক্ষী। আমিও তো একজন সাক্ষী। আমি একটা কথায় আরেকটা কথা বলতে চাই যে সামিরা, আপনাকে হয়তোবা আমরা কতটুক, আমাদের পরিবার কতটুক পছন্দ বা ভালোবাসতাম, হয়তোবা এটা আমাদের ব্যর্থতা ছিল বোন, যে আপনাকে আমরা বোঝাতে পারি নাই, যার কারণে হয়তোবা আপনি যেভাবে রিয়েক্ট করেছেন এটা আপনার ওন ডিসিশন, আপনি জানেন। কিন্তু আপনার কাছে একটাই আমার কমপ্লেন সামিরা, একটাই কমপ্লেন, আমার ভাই আপনাকে যেভাবে ভালোবেসেছিল আপনার তাকে বোঝা উচিত ছিল। সালমান শাহ কিন্তু একটা মানুষ, একটা পুরুষ দ্বিতীয় কোনো মহিলার দিকে কখনো তাকায় বা কোনো কিছু চিন্তা করতে পারে না যখন তার পরিবারে শান্তি থাকে, যখন তার পরিবারে কোনো ইয়ে থাকে না। আপনার সাথে আমার কিছু ঘটনা ঘটেছে, আপনি জানেন, আমি বিস্তারিত যাব না। যেদিন ভাই মারা গেল সেদিন আপনাকে আনতে গিয়ে যে অবস্থায় যে ঘটনাটা ঘটেছিল, আপনি একবার চিন্তা করিয়েন। আমি জানি না, হয়তোবা আমার লাইফটাতে একটু প্রবলেম হচ্ছে। আমি যদি আমার কথাবার্তার মধ্যে কোনো ভুল ত্রুটি কিছু বলে থাকি, আমাকে মাফ করে দিবেন। কারণ আমি কাউকে হার্ট করে বা কোনো কিছু, কাউকে ছোট করে কিছু বলার আমার কোনো উদ্দেশ্য ছিল না। আমার মনটা খুব খারাপ লাগে, 30টা বছর ধরে আমার ভাইটা আমার কাছে নাই। আমি আমার মা সম্বন্ধে কিছু আপনাদের সামনে এখন বলবো না, কিছু বলতে চাইও না, কারণ আমার মা কে নিয়ে কিছু বলার মতন নাই। কারণ একটা মা তার সন্তানকে হারিয়েছে, তার মনের কষ্ট, তার মনের জ্বালা আপনি, আমি, এই পৃথিবীর কেউ বুঝতে পারবো না। আপনারা বুঝতে হবে, সালমান শাহ এবং আমার মধ্যে 7 বছরের একটা এজ গ্যাপ আছে। আমার দাদার বাড়ি এবং নানা বাড়ি দুই পক্ষ থেকে আমি এবং আমার ভাই দুজনই সবচেয়ে বড়। তো সালমান শাহ এই দুইটা পরিবারের একটা নয়নের মণি ছিল। আমার বাবা তো সহ্যই করতে পারলো না, 3 বছরের মাথায় মারা গেল। আমার মা প্রতিদিন মারা যাচ্ছে। তো আমার মা অনেক উল্টাপাল্টা হয়তোবা কথা বলে, অনেককে হার্ট করে, অনেক কিছুই বলে, কিন্তু তাকে আমি কিছুর জন্য আমি কিছু বলতে পারবো না। কারণ তার যে কষ্ট, তার যে কান্না আমি দেখি, তারপরে আমার কোনো ভাষা থাকে না তাকে কিছু বোঝাবার বা কিছু বলার। তো আমি সেটাতে আমি যাব না। আমার মাকে ছেড়ে দেন, আমার মাকে নিয়ে কেউ কোনো কমেন্ট করবেন না, কারণ এটা আমার মাকে নিয়ে কমেন্ট করছেন না। আপনারা সালমান শাহ যাকে আপনারা এত ভালোবাসেন, তাকে আপনারা পেয়েছেন এই দুনিয়াতে, তাকে নিয়ে গর্ব করেন, তাকে নিয়ে এত কিছুই করেন এই মার কারণেই। তো সেই মাকে ছোট করে তাকে আপনি ভালোবাসেন, আপনারা যদি বলেন, সেটা আমার কাছে মানতে বড় কষ্ট লাগবে। কারণ গাছের ফল আপনারা পছন্দ করেন, বাট গাছকেই আপনারা পছন্দ করেন না। তো যারাই আপনারা কমেন্ট করবেন, আপনারা বুঝে কমেন্ট করবেন, কাউকে আঘাত হোক আমরা চাই না। আমার কোনো ইন্টেনশন ছিল না আজকে। যদি আমি আমার ভাই, আমার ইয়েতে যদি কাউকে আমি যদি দুঃখ দিয়ে থাকি, আমাকে মাফ করে দিবেন। জানি না আপনাদের সামনে আর কোনোদিন আসবো কিনা, তাও জানি না। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটিও থাকে মাফ করে দিবেন। আর সবাইকে দোয়া করছি, সবাইকে বলছি যে দুনিয়া 2 দিনের, যাই করেন রে ভাই, দুনিয়া 2 দিনের। হ্যাঁ, এই দুনিয়া কখন বন্ধ হয়ে যাবে আমরা জানি না। চোখ বন্ধ করলেই শেষ। সকালে ঘুমাবো, রাত্রে ঘুমাবো, সকালে হয়তো উঠবো না। কিন্তু কি নিয়ে আখেরাতে আল্লাহর সামনে নবীর উম্মত হিসেবে পরিচয় দিব, সেটার চিন্তা করি, নিজেকে সংশোধন করার চেষ্টা করি। যতগুলা জিনিস আমাদের জীবনে এখন পর্যন্ত হয়েছে সবটিকে পজিটিভ হিসাবে নেই, কারণ আল্লাহ নিশ্চয়ই আমাদেরকে ভালোবাসেন এবং আমাদের ভিতরে সেই গিলটি ফিলিংস যেদিন আসবে, আমরা আল্লাহর কাছে মাথা নত করে যেদিন কাঁদবো, আল্লাহ হয়তো আমাদেরকে মাফ করে দিবেন।
সেই আশায় আল্লাহ আছি। আল্লাহ হয়তো সেই কারণেই সবকিছু হচ্ছে। এবং আজকে এই এত বছর পরে যে একটা ইয়ে হয়েছে, আমি সবাইকে, এই ডিপার্টমেন্টের প্রত্যেকে যারা যারা এই কেসে এখন থেকে ইনভলভ হবেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করছি আপনারা ফেয়ার ভাবে করবেন। আমি কুমকুম মামাকে থ্যাঙ্কফুল দিচ্ছি মামা, যে আপনি কি আপনাকে অনেক আপনারও বয়স হয়েছে, কিন্তু আপনি অনেক করছেন, আমরা নাই, আমরা আসতে পারতেছি না, কারণ আমার মার শরীর ভালো না। আমার মাকে নিয়ে আমি চাইলে এখনই ফ্লাইটে আমি আসতে পারি বাংলাদেশে, কিন্তু আমি চাই না আমার মাকে নিয়ে আসতে, কারণ আমার মা has already been affected quite badly. It might not look, but the damage inside, you won't be able to see it. The damage has happened. You can't see it or feel it. তো এই জন্য কুকুমামা আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কষ্ট করছেন, আপনি করবেন, আপনি হচ্ছেন রিপ্রেজেন্টেটিভ অফ দিস ফ্যামিলি। থ্যাংক ইউ মামা, প্রত্যেকটা ভক্তকে মনের অন্তঃস্থল থেকে থ্যাংক ইউ সো মাচ। আই এম রিয়েলি প্রাউড being a part of you, and I've always been with you and I will always be with you. Doesn't matter what happens, whether we get the justice or not, we already got the justice. We know what happened. We know exactly what happened, because আমাদের মনের মধ্যে লাইলে আল্লাহ সেই জিনিসটা আমাদেরকে দিত, যে আমরা এটাকে বন্ধ করে দিতাম। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে বর্তমান যে সালমান শাহ নিউজটা এখনও রানিং চলতেছে, এবং সালমান শাহ কীরকম মানুষ ছিলেন এবং সেটা আমরা সবাই কম বেশি জানি। এই সালমান শাহকে নিয়ে আপনাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।